বাংলাদেশে একমাত্র বুয়েটেই একমাত্র ইউনিভার্সিটি যেখানে পাওয়ার প্ল্যান্ট আছে, আর কোথাও বিদ্যুৎ কেন্দ্র নাই। আমাদের বুয়েটে একটা পাওয়ার প্ল্যান্ট আছে যা সবার জন্য সুবিধা, দেখা জানা। পাওয়ার প্ল্যান্ট মানে পাওয়ার প্ল্যান্ট মানে আমরা বুঝি যে বিদ্যুৎ উৎপাদন হয়ে যায়, নিশ্চয়ই একটা টারবাইন থাকবে অথবা ইঞ্জিন থাকবে, বয়লার থাকবে, এরকম না একটা একটা সিস্টেম চোখে ভাসে ওঠে পাওয়ার প্ল্যান্ট মানে। কিন্তু এগুলো তো আসলে তোমার ওই পাওয়ার প্ল্যান্ট কী ধরনের, সেই ধরনের উপর নির্ভর করে তোমার পাওয়ার প্ল্যান্টের নামকরণ বা পাওয়ার প্ল্যান্টটা কীভাবে চলে। আমাদের ওয়েট পাওয়ার প্ল্যান্ট মনে রাখতে হবে ইঞ্জিন বেসড। এখানে ইঞ্জিন প্লাস অল্টারনেটর, যেটা কাপল করা থাকে। ইঞ্জিন এবং অল্টারনেটর কাপল করা থাকে, একসাথে থাকে, এই জন্য আমরা জেনসেট বলতে পারি। জেনসেট এটা অবশ্যই যেটি ইঞ্জিন বলছি এটা টারবাইন নাই, এটা মনে রাখতে হবে। এটা বলে গোলায় দেওয়া যাবে না যে এখানে টারবাইন আছে কিনা, বয়লার আছে কিনা, না ওগুলো নাই। আর ইলেকট্রিক্যালে যদি যাও তাইলে মনে করো যে এখানে ট্রান্সফর্মার আছে ঠিকই, কিন্তু এটা স্টেপ আপ না, স্টেপ ডাউন আছে। কারণ আমরা এটা 400 ভোল্ট উৎপাদন করি, 400 ভোল্ট উৎপাদন করে আমরা কোনো যেহেতু আমাদের ইন্টারনাল কিন্তু বুয়েট ক্যাম্পাস এবং বুয়েট হল রেসিডেন্সিয়াল এরিয়া এগুলো মিলিয়ে হয়, তাই এখানে আমরা এখানে স্টেপ আপ ট্রান্সফর্মার লাগে না। 400 ভোল্ট উৎপাদন করে 400 ভোল্টই আমরা ফিডার থেকে কনজিউমার থেকে। আর যদি আমরা বড় বড় পাওয়ার প্ল্যান্টে যাও, গুলাশাল, আশুগঞ্জ, এগুলো তোমার বলে 15.6 কেভি উৎপাদন হয়, তখন ওইখানে আমরা কী করি, গ্রিডের সাথে সিনক্রোনাইজ করার জন্য স্টেপ আপ ট্রান্সফর্মার সাহায্যে 132 কেভি করে আমি গ্রিডে পাঠাই। এখানে যে ওইটা আমার গোলায় দিবা না, এখানে এইটা নাই, এখানে আমরা সিনক্রোনাইজ করি না গ্রিডের সাথে, সিনক্রোনাইজ করাতে হয় না, বা গ্রিডের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই এখানে। আমরা ইন্টারনাল সুট করতে পারি, আমরা 400 ভোল্ট পাওয়ার নিজেরা ইউজ করা যায় না, আমরা কমার্শিয়াল না, আমরা ব্যবসা করতেছি। দুরাশন আসলে যারা আছে তারা 15.6 কেভি উৎপাদন করে ওয়েস্টে আপনার সাথে এখন 25 করে গ্রিডে পাঠায়, বিক্রি করে। হ্যাঁ, আমরা তো গ্রিডে বিক্রি করতেছি না, আমরা কিন্তু করতেছি নিজেদের মধ্যে। আমাদের যারা ইয়াতে থাকে, কোয়ার্টারে থাকে, বিদ্যুৎ থাকে, বাথরুমে যারা ইউজ করতেছে, আমরা যারা ইউজ করতেছি, সবার কিন্তু বিদ্যুৎ থাকে। কেনে ডিবিসি আমরা তাহলে এই টাকাটা আবার আমাদের ওয়েট পাওয়ার ফান্ডে হিসাবে জমা করে। এটা আমাদের বিরাট লাভ করছে, ওয়েট পাওয়ার আমাদের অনেক লাভ করছে। প্রতি মাসে তোমার 20 থেকে 25 লক্ষ টাকা আমরা আমাদের শরীরে জমা করতে পারি। আমাদের ইঞ্জিন বুঝবা 3টে ইঞ্জিন আছে। প্রথমটা হলো 1 মেগাওয়াট, এরপরে দুইটা 2 করে 5 মেগাওয়াট। আর ওই যে লাল বিল্ডিংটা দেখা যায় ওটা হলো ডিজেল, ওইখানে আছে 1000 কেভিএ মানে 800 কিলোওয়াট ডিজেল ইঞ্জিন। এখানে 1 মেগাওয়াট যে গ্যাস ইঞ্জিনটা ক্যাটারপিলার ইউএসএ 1500 আরপিএম 400 ভোল্ট, এটা হলো আমেরিকা ইউএসএ বললাম ক্যাটারপিলার, তিনটাই ইউএসএ। ডিজেল ইঞ্জিন যেটা এটা হলো মিৎসুবিশি জাপান, অ্যাসেম্বলি ভিয়েতনাম। তখন ডিজেল দিকে যাবা ইঞ্জিন রুমে দেখি আমার হাতের ডান দিকে পড়বে দুটো ব্লোয়ার, উপরে বলুন তো ব্লোয়ারের সাহায্যে আমরা এয়ার ইঞ্জিন রুমে ফিট করব, ইঞ্জিন রুমকে ঠান্ডা করে দেব, বা ইঞ্জিন রুমে যে গ্যাসের এয়ারের দরকার এয়ারটা আমরা ফিট করতেছি ব্লোয়ারের মধ্যে। তারপরে ইঞ্জিন গরম হয়ে যায়, গরম এয়ারটাকে আবার সাক করে আউট করে দেবো আমরা
বাম দিকে দেখবে 4টা ভেন্টিলেশন ফ্যান আছে। ভেন্টিলেশন ফ্যান দিয়ে আপনি গরম বাতাসটা বাইরে আউট করে দেবেন। এয়ার সিস্টেম, এয়ার সিস্টেম এইগুলো আছে। আর যে এয়ারটা ইঞ্জিনে আমরা ইন করতেছি ওটা সরাসরি আমরা করতেছি না, ফিল্টারাইজ করা হয়, ফিল্টার আছে। ওটাকে বলবো ফিল্টার করবো না। ইঞ্জিনে ঢুকবা এই জিনিস দেখতে পারবা। আগে তো বললাম এই সাইডে ব্লোয়ার বললাম, এই সাইডে ভেন্টিলেশন ফ্যান বললাম। হ্যাঁ, অন্য ইঞ্জিনে ঢুকবা দেখুন একটা ইঞ্জিন, দেখুন তিনটে ইঞ্জিনই একই ঘটনা। দেখুন একটা ইঞ্জিন আমরা বলতেছি, প্রথমে ঢুকবা এই ইঞ্জিনটা দেখবা 1 মেগাওয়াটে, এই একটা ইঞ্জিন মনে করতেছি। এখানে ইঞ্জিনের থেকে কি কার্বোচার্জার করে আপনার তোলার পরে থাকে ইনটেক ম্যানিফোল্ড। ইনটেক ম্যানিফোল্ড থেকে সিলিন্ডার যে বার্ন হয় ওই এক্সস্টটা, এক্সস্ট ম্যানিফোল্ড। ইনটেক ম্যানিফোল্ড থেকে আবার এক্সস্ট ম্যানিফোল্ড থেকে এটা আবার কার্বোচার্জার হয়ে অ্যাটমসফিয়ারে চলে যায়। আমাদের ইঞ্জিনের মেইন কথাই থাকে, এটাই হলো মেইন। এক নম্বর কথা কার্বোচার্জার কি, এবার কিন্তু আমার বিজিতে যারা দেখাবে জিজ্ঞেস করবে যে কার্বোচার্জারটা দেখা, ওরা কার্বোচার্জার দেখাবে। কার্বোচার্জারে কি ঢুকতেছে? এয়ার এবং গ্যাস। এয়ার এবং গ্যাসের অনুপাত হলো 11:1 ঢুকতেছে কার্বোচার্জারে। ওই মিক্সচার কার্বোচার্জার আইসা গেইন হয় টেম্পারেচার, ওই টেম্পারেচারটা আফটার কুলার আইসা কম হয়। ইঞ্জিনটা রেডিউস করে টেম্পারেচারটা, যে মিক্সচারটা ঢুকতেছে, মিক্সচারের টেম্পারেচারটা আফটার কুলারে রেডিউস কমে। তারপরে এটা কোথায় যায়? ইনটেক ম্যানিফোল্ড। জিজ্ঞাসা করবে আফটার কুলার কোনটা, তারপর জিজ্ঞাসা করবে ম্যানিফোল্ড, ইনটেক ম্যানিফোল্ড কোনটা। হ্যাঁ, তারপরে ইনটেক ম্যানিফোল্ড থেকে সিলিন্ডারে চলে গেছে। আমরা এখানে 1 মেগাওয়াট যেটা 3516 এটা মডেল, হ্যাঁ 3516, এই 16 হলো তার সিলিন্ডার নাম্বার। আর একটা হলো 2 মেগাওয়াট যেটা 3520C, এই 20 হলো তার সিলিন্ডার। তারপরে 2 মেগাওয়াট যেটা 20 সিলিন্ডার, 1 মেগাওয়াট যেটা 16 সিলিন্ডার। আর যদি ডিজেলে যায়, ডিজেলে 12 সিলিন্ডার। তাহলে এই যে 20টা সিলিন্ডার, 1 মেগাওয়াটের জায়গায় 16টা সিলিন্ডার। এই সিলিন্ডার কি হয়? সিলিন্ডারে কি হয়? সিলিন্ডারে এরকম ঘটনা ঘটে না? পিস্টন উঠানামা করতেছে সিলিন্ডারে তখন এরকম পিস্টন এই দিক দিয়ে মনে করে এয়ার আসতেছে আর এই দিক দিয়ে গ্যাস আসতেছে। হ্যাঁ, সিলিন্ডারটা এরকম এয়ার এবং গ্যাস সিলিন্ডারে ঢুকতেছে। তারপরে একটা স্ট্রোক হয়। স্ট্রোক তো পড়ছে তো জানো, স্ট্রোকের মাধ্যমে কি হয়? যে এটা হয় এনার্জিটা, এটা আমরা কি করে এই যে স্পিডটা হয়, স্পিডটা কি? রেসিপ্রোকেটিং স্পিড। পিস্টন ওঠানামার কারণে সিলিন্ডারের ভিতরে যে স্পিডটা হয় রেসিপ্রোকেটিং স্পিড। এই রেসিপ্রোকেটিং স্পিড কিন্তু আবার জেনারেটরে কাজে লাগবে না। জেনারেটরে কি লাগে? রোটেটিং স্পিড। রোটেটিং স্পিড
এই রেসিপ্রোকেটিংকে রোটেটিং স্পিড বানায় ক্র্যাঙ্কশ্যাফটের মতো। মানে ক্র্যাঙ্কশ্যাফট ইঞ্জিনের ভিতরে ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে আমরা জেনারেটরকে স্পিডটাকে রোটারি বানিয়ে আমরা জেনারেটরের শ্যাফটকে দিই। এই যে শেপটা, এই জেনারেটরের যে শেপ, এই শেপকে আমাকে রোটেটিং স্পিড দিতে হবে, দিলে পরে এই জেনারেটরে ভোল্টেজ ইনডিউস করবে। এই ভোল্টেজটা আমি স্টেপ আপ বড় করে আনছি, স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে মনে করি এলিমেন্ট টু অ্যারাউন্ড 32 কেভি করে আমি ভিড়ে দিয়ে দিব। কিন্তু আমার জেনারেটিং একটা পাওয়ার স্টেশনের বল আমার আইডিওলজি তিনটেই দেয়। এই জেনারেটরের শেপকে রোটেটিং স্পিড দিতে এইখানে তুমি যে টেকনোলজি ইউজ করবা নাই, আমি জাস্ট বোঝাই বলে বলতেছি। এখানে প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের ফেনোমেনা কিন্তু এইটুকু, তোমার জেনারেটরের শেপকে রোটেটিং স্পিড দিবা, সেখানে ভোল্টেজ ইনডিউস হবে করবে, তারপর সেটা স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে আমি স্টেপ আপ করবো, 132 কপি করবো, করে আমি গ্রিডে দেবো। এই যে গ্রিডে দিয়ে দিলাম। আমার কথা হলো এখানে গ্রিডে কথা হলো যে জেনারেটরের শেপকে আমি রোটেটিং স্পিড দিলাম। এই রোটেটিং স্পিড এই শেপকে দিতে যে টেকনোলজিটা আমি ইউজ করবো এর আগে একটু সব এক, সব সময় সব পাওয়ার প্ল্যান্ট এক, কিন্তু এর আগে যে টেকনোলজিটা ইউজ করবো এটার উপর নির্ভর করি তার পাওয়ার প্ল্যান্ট নাম। গ্যাস টারবাইন ইউজ করো, মনে করতে যদি এরকম হয় না, আমি যদি এখানে অ্যাড করে দিই ক্লাস মেকানিজম, এটা তোমার স্টার্টিং মোটর ক্লাস মেকানিজম, এটা হলো তোমার এদিকে থাকো টারবাইন, এদিকে থাকো কম্প্রেসর, এদিকে থাকো টারবাইন, জেনারেটর, ট্রান্সফরমার, তারপরে এই করে আমি রোটেটিং স্পিড দিলাম, তাহলে এটা আমার নাম হলো গ্যাস টারবাইন। এখন যদি পানি বিদ্যুৎ দাও, ওই পেস্টপ থেকে লাইন এনে যদি তোমার টারবাইন দিয়ে পানি দিয়ে ঘুরাও, হাইড্রো ইলেকট্রিক হয়ে যাবে। বুঝতে পারছি? স্টিম টারবাইনে যাও, বয়লারের সাহায্যে বাষ্প উৎপাদন করে বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরাও, তাহলে স্টিম টারবাইন হবে। এটা বলছি শুধু এই কারণে যে এইটুকু আমার ঠিক থাকবে, কিন্তু এইটার উপরে নামকরণ হবে তোমার আপনাদের কি ধরনের পাওয়া হবে। আবার সেই সিলিন্ডারে ফিরে গেলাম, যেটা আমার সিলিন্ডার, এটা আমার কি ইঞ্জিন, সিলিন্ডারে আবার ফিরে গেলাম। সিলিন্ডারে যাবে কি হয়, গ্যাস এবং এয়ারের মিক্সচারটা সিলিন্ডারে আসতেছে, তাই না? ওটা যদি কোনো কারণে এই মিক্সচারটা যদি আনবাউন্ড হয়, কোনো ধরনের রেশিও কম হয়, তাহলে এখানে একটা নয়েজ হয়, সিলিন্ডারে নয়েজ হবে, ভাইব্রেশন হবে, এটার নাম হলো ডেটোনেশন।
ডেটোনেশন হবে, ডেটোনেশন খালি আসতেই থাকে, ডেটোনেশন হইতেই থাকে, এক সময় আমার ইঞ্জিন ট্রিপ করবে, ইঞ্জিন ট্রিপ করে যাবে। ইঞ্জিন কী কারণে ট্রিপ করলো এটা আমাকে জানতে হলে আমাকে অ্যাপস ইউজ করতে হয়, আমার ল্যাপটপে ডাউনলোড করা থাকে, এটার নাম হলো ক্যাট ইটি। ইটি হলো ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, ক্যাট হলো ক্যাটারপিলার। এইটা যদি তোমার ডাউনলোড করা থাকে তোমার আছে ল্যাপটপে, ওই ল্যাপটপের ডাটা কেবল দিয়ে তুমি ইঞ্জিনের সাথে কানেকশন দিবা, ইঞ্জিনের কিন্তু সফটওয়্যার আছে, হ্যাঁ, এই সফটওয়্যারটা ওটার সাথে দিলেই তোমার কী কারণে ইঞ্জিনের ডেটোনেশন হয়ে ইঞ্জিন ট্রিপ করলো, কোন প্রবলেমের কারণে, ওইটা কোড দিবে। কোড তো বুঝো কম্পিউটারের ভাষা, এই কোডটার নাম হলো ডায়াগনস্টিক কোড। ডায়াগনস্টিক কোড, এই ডায়াগনস্টিক কোডটা কি, এখানে এরকম কতগুলো নাম্বার, ডায়াগনস্টিক কোড এরকম কতগুলো নাম্বার, এই ডায়াগনস্টিক এই কোডগুলো দেখে তুমি বুঝতে পারবা, ম্যানুয়াল দেখে যে তোমার কোন জায়গায় সমস্যা হয়েছে, ওইভাবে তুমি কাজ করবা। এই কোডগুলো যদি অ্যাক্টিভ কোড থাকে, অ্যাক্টিভ কোড, লগ কোড আর অ্যাক্টিভ লগ কোড, অ্যাক্টিভ কোড থাকলে সেটা মেশিন রিসেট হবে না, যে পর্যন্ত কাজ না করে কাজ করবো, পরে ইঞ্জিন রিসেট হবে, তারপরে এটা চলবে। এখন এই প্ল্যানটা চালাইতে গিয়ে আমাকে তো সিস্টেম দরকার পড়ে না, অ্যাক্টিভ কোড আর কিছু বলবেন? অ্যাক্টিভ কোড, লগ কোড, LOGGD। অ্যাক্টিভ কোড, লগ কোড, এটা জানার লাগে তোমরা কোনোদিন যদি পাওয়ার পয়েন্টে জব হয় বলতে তো পারবো না, শুনছিলাম। আচ্ছা, এখন আমি যেটা বলতেছি যে কতগুলো সিস্টেম লাগে আমার প্ল্যান চালাইতে। প্রথমে আমার ফুয়েল সিস্টেম, আমাদের এখানে কি ফুয়েল, ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাসটা আস্তে আস্তে থেকে তিতাস। প্রথমে আমরা লাইন দিয়েছিলাম তোমার পলাশী বাজারের সামনে, আন্ডারগ্রাউন্ড ফিট, তোমার 8 ইঞ্চি ডায়া, পলাশী বাজারের সামনে থেকে 8 ইঞ্চি ডায়ার পাইপ দিয়ে আমরা গ্যাস আনছিলাম। ওইটাতে প্রপার গ্যাস প্রেশার পাওয়া যায় নাই, আমরা ইঞ্জিন চালাইতে পারি নাই। তারপরে তারপর 16 ইঞ্চি ডায়ার পাইপ আনছিল থেকে আজিপুর চৌরাস্তা, মিলিটারি রিক্রুটমেন্ট একটা অফিস আছে না, যে সামনে দেখবে রাস্তা মানে দেখবে এরকম অনেক বড় একটা স্টিলের পিট, ওইটা উঠাই দিই, মোটা পাইপ, আমরা একটা পাইপ একটা লাইন আমরা ধুয়ে দিয়ে আনছি, হ্যাঁ 16 ইঞ্চি। আইসা ওই যে এইদিকে যাবা RMS রুম, এই যে কবরস্থান আছে তাই না, মুক্তিযুদ্ধের কবরস্থান, এই দিকে হাইটে কাছে, এই যে হাইটে ওই কর্নারে দেখবা RMS রুম, রিডিউসিং এন্ড মিটারিং স্টেশন। কারণ আমরা গ্যাসটা আসতেছে তোমার 150 PSI, তারপরে আমাদের 150 PSI আসতেছে থেকে ওই দিকে আসছে। তারপরে এই যে RMS রুম, এই RMS রুমে পাইবা 10 PSI স্ট্যান্ডার্ড, 10 PSI আমরা মেইনটেইন করি RMS রুমে। RMS কি বললা, রিডিউসিং এন্ড মিটারিং স্টেশন, ওইখান থেকে 2 PSI ইঞ্জিনে লাগে, 2 PSI ইঞ্জিনের জন্য লাগে। এখন যদি বলো যে স্যার সরাসরি আমরা 2 PSI ব্যবস্থা করতাম, এই এত কাহিনী কি দরকার, তাই না? 150 করলাম, 30 করলাম, আবার 10 করলাম, 17 করলাম, তাই না? এখন এটা বিদ্যুতের মতো, বিদ্যুৎ মনে করো আমরা জেনারেটিং স্টেশন, সাপোজ ডুরাসল 15.6 kV, এখান থেকে স্টেপ আপ 125 kV, তারপরে এখানে গিয়ে গ্রিডে যায়, গ্রিডে কি হয় 66 kV,
ওটা কমায় 33 কেভি, কমায় 11 কেভি, তারপরে 440 কেভি, তারপর 230 কেভি, সরি এটা ধর আর এটা ধর। কত কাহিনী দেখছো? স্যার একবারে করলে কি হবে স্যার? স্টেপ বাই স্টেপ। হ্যাঁ স্টেপ বাই স্টেপ এই কারণে করতেছি। আমি যদি মানে 150টা লাগবে, 150 লাগবে গ্রিডের সাথে সংযোগ করার জন্য, ন্যাশনাল গ্রিডের সাথে। এটার পরে আমি 66 করে সেন্ডিং পয়েন্ট থেকে যদি রিসিভিং পয়েন্টে যাও, সেগ আছে না, ইলেকট্রিকের সেগ তো আছে, পড়ছো তো অঙ্ক, যে ড্রপ হবে, ড্রপ করতে 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 তুমি দেখবা আরেকবার তুমি রিসিভিং এ গিয়ে পাবা না। তো রিসিভিং এ পর্যাপ্ত ভোল্টেজ পাওয়ার জন্য, এফিসিয়েন্ট ভোল্টেজ পাওয়ার জন্য আমরা স্টেপ বাই স্টেপ করে অ্যাকচুয়াল গ্যাস যন্ত্র আমি এই যে একবার 33 কেজি করছি, একবার 11 কেজি করছি, 440 পরে না ইয়া লাগে না, আর ট্রান্সফর্মার লাগে না, এটা তো জানোই, অঙ্ক করছো না। রেড ইয়েলো ব্লু তিনটে লাইন, এখানে যে কোনো একটা নিউট্রাল থেকে নিয়ে গেলে, একটা নিউট্রাল পয়েন্ট থেকে স্টার ডেল্টা কানেকশন, রেড ইয়েলো ব্লু, এই যদি নিউট্রাল পয়েন্ট থেকে একটা নিয়ে যাও তাহলে এন থেকে রেঞ্জে ভোল্টেজ কত হবে? 20 এর যা ভোল্টেজ তার রুদ্রি অঙ্ক তোমাদের এই কি অবশ্যই জানো তোমরা। এই জন্য আমরা এই যে রিসিভিং সেন্ডিং থেকে রিসিভিং এ যখন যাব তখন আমার সেই টার্গেট ভোল্টেজটা পাওয়ার জন্য আমাকে এই তো কাহিনী করতে হয়। গ্যাসের বেলাও তাই, গ্যাসের বেলাও তাই। ওদের আমরা এক সাড়ে ফোন করলাম কিন্তু আমরা কিন্তু ইঞ্জিন চালাইতে পারি না গ্যাস প্রেশারের জন্য, দেখছো তো কয়বার কাহিনী গেছে। সাড়ে ফোন যদি আমরা গ্যাস প্রেশার আমাদেরকে পর্যাপ্ত গ্যাস পাই না কিন্তু হ্যাঁ এই যে প্রেশার পাইতাম না, এই জন্য ফুল মোটা পাইপ লাইন লাগিয়েছি। এর আমরা 2 পিএসের থাকতাম, ইঞ্জিনে 2 পিএসের থাকতাম। কি বলছিলাম? ফুয়েল, ন্যাচারাল গ্যাস বলছিলাম না, ন্যাচারাল গ্যাস হলো আমাদের ফুয়েল। দেখেন আপনি ইঞ্জিনের গভর্নিং সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। গভর্নিং সিস্টেমটা কার সাথে ইনক্লুড থাকে? ওই ইঞ্জিনের ফুয়েলের সাথে। মনে করো আমার এই ইঞ্জিনটা, আমাদের ইঞ্জিন চলে না, ইঞ্জিন চলে সাপোজ চলতেছে 1200 কিলোওয়াট, ইঞ্জিনটা চলতেছে রানিং। তোমাদের ইয়াতে অডিটোরিয়ামে এই যদি একটা এসি চালায় দাও 70 কিলোওয়াট লোড নেয়, অথবা একটা পাম্প যদি চালায় দেয় 100 কিলোওয়াট বা 90 কিলোওয়াট লোড নেয়। সাপোজ তোমরা 70 কিলোওয়াট চালায় দিচ্ছ, তো 1270 হলো না, করছো ইনক্রিজ করছে একটা লোড, 100 ধরলাম পাম্প চালাইছে, এনে কত হইলো? 1300 কিলোওয়াট হইলো। তাহলে ইঞ্জিনে কি হয়? তুমি তো কোনো সুইচ দড়িকে টিপতেছো না, তাই না? তুমি চালাই দিছো অটোমেটিক, সে 1300 নিয়ে নিচ্ছে। আমি কিন্তু কোনো সুইচ টিপছি না, তুমিও কোনো সুইচ টিপছো না, নো আদার বলবে আমার না 1300 কিলোওয়াট হয়ে গেছে। তখন ইঞ্জিনে কি হয়? তখন ইঞ্জিনে কি হয়? ইসিএম, ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল। এখান থেকে একটা সেন্সরের মাধ্যমে একটা সেন্স যায়, কোথায় যায়? অ্যাকচুয়েটর একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, এটা কি বলে? ট্রান্সডিউসার। এটা ট্রান্সডিউসার তুমি রিপিট করছো, ট্রান্সডিউসার। এই সেন্সরের মাধ্যমে ইসিএম থেকে একটা সিগন্যাল যায় অ্যাকচুয়েটরে। অ্যাকচুয়েটর কি করবে? অ্যাকচুয়েটর তখন থ্রটল বাল্বকে সেন্স দিবে কতটুকু সে ওপেন করবে গ্যাসের লাইন, গ্যাসের যে কতটুকু। সাপোজ আগে 1200 লোডে চলছে, এখন 1300 লোড হয়ে গেছে, সাপোজ ডাউন হয়ে গেল 100 কিলোওয়াট,
তখন কম 1100 হয়ে যাবে। এই যে ডাউন এবং আপ, এই সময়ে কীভাবে যে মেনটেন হয়, এই কন্ট্রোল মডিউলের মাধ্যমে, কন্ট্রোল ইলেকট্রিক কন্ট্রোল মডিউল, এখান থেকে একটা সেন্স আছে অ্যাকচুয়েটর তখন থ্রটল ভালভকে সেন্স যে সেটিং ভ্যালু দেওয়া আছে, সেট ভ্যালু অনুযায়ী সে ওপেন করাই দেবে, যদি বেশি হয় ওপেন করাই দেবে, যদি লোড কম হয় 1100 হয় তাহলে আরও ক্লোজ করে দেবে, যদি বাড়াই দিল কমাই দিল ক্লোজ করলো বন্ধ ওপেন করলো, এইটার নামেই গভর্নেন্স। আমি আগেই বলছি গভর্নিং সিস্টেমটা অলওয়েজ ফলো দ্য টু ওয়ে, এটা গ্যাস হতে পারে, এটা হাইড্রোইলেকট্রিক হতে পারে, সব বুঝবা ওয়েট তো আছে আমার এখানে কি আছে গ্যাস, তুমি হাইড্রোইলেকট্রিকে যাও পানি, ওই যে পেন স্টক ড্যাম বাঁধের সাথে বড় ইয়ার লাইন নামাইছে, পাইপে পানির লাইন নামাইছে, ওখানে পেন স্টক আছে, বাল্ব আছে, বাল্বগুলো অটোমেটিক ওপেন হয়ে যাবে যদি 110 মেগাওয়াট হাইড্রোইলেকট্রিক প্লান্ট, এটা যদি কোনো কারণে কোনো চলতেছে 90 কিলো, হঠাৎ করে 60 কিলোওয়াট হয়ে যাবে, কী হবে 60 কিলো মেগাওয়াট, তখন ট্রান্সফারের বাল্ব অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে পানি পড়াটা কম হবে, এই কম হওয়াতে যে টারবাইনে যে পানি পড়তেছে এটা ওই পর্যন্ত ওইটার সমান আর ভোল্টেজ মানে কি ওইটার সাথে জেনারেটরকে এয়ারশেপ কাপলিং করা, ব্যাপারটা বুঝতে হবে তো। আর যদি তুমি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাবো, এটা তো স্টিম, ওটাই আলটিমেটলি শেষ পর্যন্ত কী হয়, বয়লারে স্টিম বানায়, স্টিম টারবাইনও কি বয়লারে স্টিম বানায়, ওই স্টিম দিয়ে আমি টারবাইন চালাই, আমি কী করবো ওই স্টিমকে আমি রিডিউস করবো অথবা বাড়াই দেবো, এই সিস্টেমের নামে গভর্নিং সিস্টেম আসতে না। স্যার যখন ডিমান্ডটা আমার সক্ষমতার থেকে বেশি হয়ে যাবে তখন তো লোডশেডিংটা কীভাবে হয়? লোডশেডিং পরে, লোডশেডিং দেখে তোমার লোড রেসপন্স সেন্টার এলডিসি, এটা আছে সিদ্ধিরগঞ্জ, হ্যাঁ কাল বাংলাদেশে সিদ্ধিরগঞ্জ, তুমি মনে করো কোথাও একটা ড্রিপ করবে একটা ইঞ্জিন, সরি একটা প্লান্ট, সাপোজ সিলেট মনে করো পাওয়ার প্লান্ট, এটা গ্যাস টারবাইন 20 মেগাওয়াট, এটা কোনো কারণে ট্রিপ করছে, তোমার সিস্টেম চলতেছিল তখন 100 মেগাওয়াট, তাই না, 100 মেগাওয়াট থেকে 20 মেগাওয়াট ট্রিপ করলো, তখন তো 80 হয়ে গেল, কিন্তু তোমার সিস্টেম তো 80 না, তোমার সিস্টেমে 100 দরকার, তখন তুমি পারবা কি এই 80 পাইছো, তোমার দরকার 100, তখন পারবা কি কিছু সাইড অফ করে দিবা, তখন সাপোজ বইয়ের বাজার অফ করে দাও, তোমাদের হল বন্ধ করে দাও, রেসিডেন্সিয়াল বন্ধ করে দাও, শুধু তোমাদের ল্যাব, যেহেতু ক্লাস টাইম আজকে সকালে তাই হয়েছে, আমি সব বন্ধ করে দিয়ে ক্লাসটা বাঁচায় রাখতে চাইছিলাম, ওইটাও ঠিক করছি গ্যাস মেশিন। লোডশেডিং যেটা বলতেছিলাম, তোমার আছে 80 মেগাওয়াট মাত্র দরকার, 100, তুমি কিছু লোড কনজিউমারের অফ করে দেবো, সাপোজ বললাম না বাজারে ধরে 10 মেগাওয়াট লাগে, হলে ধরো 10 মেগাওয়াট লাগে, বন্ধ করে দেবো, 20 মেগাওয়াট টেনে হয়ে গেলো, অফটা আমরা হাতে তুলি না, অফটা আমরা করবো, তাহলে যখনই ডিমান্ডটা আমার বেড়ে গেছে আমার স্যার পাওয়ার সাপ্লাইটা তখন তুমি কি করবা, তখন এই 20 মেগাওয়াট যে তোমার যে ঠিক করছে তাদের বলবা যে তুমি এটা তাড়াতাড়ি এটা করো, রেক্টিফাই করো, যদি তাও না পারো তো এই যে রাজশাহী যে কাটাকালি ছোটো ছোটো প্ল্যানগুলো আছে না, 2 মেগাওয়াট 3 মেগাওয়াট, এদিকে আবার চালাই দিতে পারবো, তারা এই সময়টার মধ্যে ওরা চালাই দেবে, দিলে তুমি ওইটাকে আবার এই যে লোডশেডিং দিচ্ছিলে যেই জায়গা ওদেরকে আবার বিদ্যুৎ দিবা, আবার তোমার 100 মেগাওয়াট, এটি হলো লোডশেডিং। তাহলে আমার কি হলো ফুয়েল সেন্স 12টা দিন আরেক লাগে, আমি তো মনে করো আমার জেনারেটর সারাদিন চলছে, রাত্রে 12টায় আমার নিয়ম এই হইলো ইয়ার সাথে তিতাসের সাথে আমরা এগ্রিমেন্ট কি করা, আমার যে 12 ঘন্টা 16 ঘন্টা চালানো, কয় ঘন্টা হচ্ছে 16 ঘন্টা, আমাদের 16 ঘন্টা হলে তাদের এগ্রিমেন্ট, 16 ঘন্টা চালাই আমরা এই
ডিপিটিসিতে চলে যাবে। জেনারেটর চলে এসেছিল সারাদিন, এখন ডিপিটিসিতে চলে যাবে। ডিপিটিসিতে চলে গেলে কি হয় এটা আমি দেখাবো তোমাকে। এই জন্য সুইচ হয় একটু সামান্য সামান্য হয়ে গেলে কিন্তু আবার আসে সম্পূর্ণ আসে ডিপিটিসি আসে। সারাদিন যদি কি চলছে জেনারেট হয়ে চলছে, যখন রাতে 12টা সুইচ অফ হইলো তার মানে কি ডিপিটিসি পাইছে বলে। এখন তো এয়ার সিস্টেম ডিপিটিসি তো হলো চারটা বুঝোই ডিপিটিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। এটা হলো বেসা বা পিডি। আর আমরা হইলাম জেনারেটর তারা উৎপাদন করে দেন, আমাদের দুয়ের পাওয়ার কোম্পানি যে উৎপাদন করে। তো মনে করো এখন পিডি বন্ধ, এখন সোলার চলবে, আমাদের সোলারও আছে জানো তো। এখন আবার একটা নতুন করছে, নতুন আগেও ছিল মাত্র বন্ধ ছিল, আবার চালু করছে। আমাদের ডুয়েটের তোমাদের ল্যাবগুলা কতগুলো ইঞ্জিন আছে, লগে মেশিন আছে যেটা চলে 72 আওয়ার্স কন্টিনিউ চলবে, কোনো বিদ্যুৎ অফ করা যাবে না। আমাদের কাছে চিঠি আছে এরকম। আমার করছে কি জানো, এই যে রশিদহল, এটা এই রশিদহল সাবস্টেশনে লাইন আছে আজিমপুর, নজরুল ইসলাম হল সাবস্টেশনে লাইন আছে ফজলাবাদ বিহলপুর ঢাকা মেডিকেল। আর মেইন সাবস্টেশন যেটা বাস টাস দ্বারা এড়ায় যাওয়া মেইন সাবস্টেশন, ওখানে লাইন আছে সূর্য সেন ঢাকা ইউনিভার্সিটি। ওই দিক দিয়ে সূর্য সেন ঢাকা ইউনিভার্সিটি, এদিক দিয়ে ফজলাবাদ বিহল মেডিকেল ঢাকা মেডিকেল, আর এদিক দিয়ে আসতেছে আজিমপুর মুক্তা মসজিদ। দেখছো একটা ইনডোর সাবস্টেশন, দেখছো আজিমপুর মুক্তা মসজিদের চারতলা একটা সাবস্টেশন। সাবস্টেশন মানে গেলে রাস্তাতে বড় মাপ নিয়ে থাকবে তা নয়, ইনডোর সাবস্টেশন আছে। এই ইনডোর সাবস্টেশনে এখান থেকে একটা লাইন আছে। এখন বইয়ের 3টা লাইন, 3 জায়গা থেকে 3টা লাইন আছে। আমরা বলছি কি করি, কেন হঠাৎ করে আর একটা কাজ করতেছে, ফট করে বন্ধ করে ওরা কাজ করে যাওয়া আমাদেরকে বলে। এই দিকটা সময় টিচাররা ফোন করতেছে, ওরা ল্যাবে ক্লাস করতে পারতেছে না, আবার আমার জানা চালু হয়ে শুধু চালু করে এই দিকে আমি ইলেকট্রিক্যাল বলতেছি। ডিপিডিসি থেকে লাইন আসতেছে কোথায়, আরএমইউ। আরএমইউ কি রিং মেইন ইউনিট। রিং মেইন ইউনিট নামেই বোঝা যায়, রিং মেইন মানে গোল কিছু গোল গোল থাকার মতো আন্ডার গ্রাউন্ড আসতেছে থেকে এই জায়গায় থেকে রিং মেইন ইউনিট থেকে কোথায় যাবে, এইচটি মিটার। এইচটি মিটার থেকে যাবে এইচটি সুইচ গিয়ার। এইচটি সুইচ গিয়ার থেকে কোথায় যাবে, এই এরকম দেখো ডিপিডিসি তো আজিমপুর থেকে আসতেছে, আচ্ছা আরএমইউ দিচ্ছে। আরএমইউ হলো রিং মেইন ইউনিট, তারপর ঢুকবে এইচটি মিটার। এইচটি মিটার দেখতে ভালো ভিতরে এই এটার পরে যে সাবস্টেশনটা আমাদের প্লান্টের পিছনে যে সাবস্টেশনটা নিউ একাডেমি সাবস্টেশন, নিউ একাডেমি বিল্ডিং তো এটা 3টা ফিটার এই সাবস্টেশন থেকে গেছে। জিজ্ঞেস করবো যে এস্টিমেটারটা কোথায়, এস্টিমেটার মানে কি,
ডিপিডিসি থেকে আমরা কি বিদ্যুৎটা ইউজ করতেছি, কতটুকু বিদ্যুৎ ইউজ করতেছি, এটা আমাদেরকে বিল করে আনা, বিল দিতে হয় মিটার। তারপরে কোথায় গেলে একটি সুইচ গিয়ার। একটি সুইচ গিয়ার মানে কি, এখানে 11 কেবি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার আছে। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার এটা দেখতে পারবো, ভিতরে গিয়ে জিজ্ঞাসা করবো, হ্যাঁ দেখাবে, এরা কাছে যাবে না, অনেক বোর্ড 11 কেবি বোর্ড, কাছে যাওয়া যাবে না, দূর থেকে দেখবা, ছবি উঠে যাবে। এসি সুইচ গিয়ার এখানে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ইউজ করা হয়। মনে রাখবা 11 কেবি থেকে আমরা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ইউজ করি, নর্মাল ব্রেকার ইউজ করি না। 11 থেকে বেশি গেলে কি হয়, SF6 সালফার হেক্সাফ্লোরাইড, এই ব্রেকারটা ইউজ করি আমরা, মোর দেন 11 কেবি সালফার হেক্সাফ্লোরাইড। এরকম মনে রাখবো, এটা বুয়েটে নাই, মাথা মাথা ব্যস্ত থাকবে না। বুয়েটে আছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার এটা একটি সুইচ গিয়ার। বুয়েটে কোথায় গেল, ট্রান্সফর্মার, পিছনে 3টা ট্রান্সফর্মার আছে, এক একটা ট্রান্সফর্মার 800 কেভিএ। এই 3টা ট্রান্সফর্মার হয়ে কোথায় গেল, এটিএস এ গেল। এটিএস মানে অটো ট্রান্সফার সুইচ। এই যে বলা না রাতে 12টায় কি হয়, এই আমাদের এটিএস এ এটা এতক্ষণ কি চলছিল, এই যে মনে হয় এইটুকু নাই, এইটুকু বাদ দাও, আমি সারাদিন এইটুকু জেনারেটর চলছে, এইটুকু আমার লাগছে না। জেনারেটর থেকে এটিএস এ আসে অটো ট্রান্সফার সুইচ, তারপরে একটা ব্রেকার, তারপরে এটা বাল্ব, বাল্ব থেকে ফিডার, ফিডারে প্যারালালে একটা পিএফআই। পিএফআই মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভার বলতে পারো, ইমপ্রুভমেন্ট বললে প্ল্যান বলতে পারো। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভার বলো, তা প্ল্যান বলার দরকার নেই। আর যদি ইমপ্রুভমেন্ট বল প্ল্যান বলতে পারো। এটার সাথে প্যারালালে পিএফআই আছে। হ্যাঁ, তো আমরা রাত্রে 12টায় কি করি, আমি জেনারেটর করছি সারাদিন, তার মানে এইটুকু লাগে নাই, শুধু জেনারেটর থেকে সরাসরি এটিএস, এটিএস থেকে এলটি সুইচ বার, এলটি সুইচ এলটি বাসবার থেকে ফিডার, ফিডার মানে তো বুঝো কনজিউমার, হল, বাজার, রেসিডেন্সিয়াল এরিয়া, এই ফিডারে লোড দিছি। এটা প্যারালালে ছিল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভার। এখন যদি আমি রাতে 12টায় আমি জেনারেটর অফ করে দেবো, এটুকু নাই, তখন এইটুকু চলবে। তখন এই 11 কেবি আইসা আরএডি হইয়া, এসটিমিটার হইয়া, এসটিসিএল হইয়া, ট্রান্সফর্মার হইয়া এটিএস আসবে, আমার জেনারেটর অফ হয়ে যাবে রাত 12টায়। তখন এই ডিপিডিসি থেকে আমরা এইভাবে চলব রাত্রে 12টায়। এর হচ্ছে প্ল্যান বন্ধ, এখন ডিপিডিসি আজকে রাত্রে, হ্যাঁ না, রাত্রে বন্ধ 7টায় চলবে, সারাদিন বন্ধ থাকে, সোলার সন্ধ্যা 7টায় তো সোলারটাকে লাগে চলতে থাকে, সন্ধ্যা 7টার সময় বুয়েটের টোটাল কনজাম্পশন কত? বুয়েটে কনজাম্পশন কত? হ্যাঁ সামারে 3 মেগাওয়াট, উইন্টারে 3000 কিলোওয়াট, 3 মেগাওয়াট, আর উইন্টারে 1200 কিলোওয়াট। এখন আমরা ডিপিডিসি পাচ্ছি, আর অর্ধেক শেয়ার, মনে করো ডিপিডিসি সোলার এমন একটা সিস্টেম, সেগুলো একটা সাহায্য ছাড়া চলতে পারে। যদি ডিপিডিসি না চলে, সোলার চলতে পারবে। ডিপিডিসি কোনো কারণে আউট হয়ে গেলে জেনারেটারও সোলার বন্ধ হয়ে যাবে, গ্যাস নেই। সাধারণ দিনগুলোতে কি আপনার জেনারেটর চলে, সোলারও থাকে জেনারেটর? হ্যাঁ, এখন কিছুদিন আমরা আগে তো সবসময় জেনারেটরেই আপনার ডিপেন্ডেবল ছিল, এখন সোলার হইয়া সোলারের সাথে শেয়ার করে। সেই 16 ঘন্টা গ্যাস থেকে 16 ঘন্টা পাওয়ার প্ল্যান্ট চলে, আর তো এটা ডিপিডিসি চলে। এটা কি শুরু থেকে নাকি? শুরু থেকে 2003 থেকে, আমরা 2003 থেকে শুরু। ওই যে 8 ঘন্টা ডিপিডিসি চলে, ওটার জন্য আমাদের আবার বিলও দেওয়া লাগে। অনেক একটা বিল, এটা আমাদের লস। পাওয়ার প্ল্যান্টে বললাম না, প্রতি মাসে আমি 20 থেকে 25 লক্ষ টাকা লাভ হয়। আমাদের পাওয়ার প্ল্যান্টের আর একটা তহবিলই আছে, তহবিলে টাকা জমা হয় আমরা। হ্যাঁ, আর আপনার গ্যাস
গ্যাসের বিল তো দিতেই হয়। গ্যাসের বিল মনে করো যদি আমরা দুইটা আছে, 1 মেগাওয়াটের জন্য একটা লাইন, 2 মেগাওয়াটের জন্য আরেকটা লাইন। 1 মেগাওয়াটের লাইন প্রপার চলে পাওয়ার পয়েন্ট 16 লক্ষ টাকা বিল আছে মাস, 16 লক্ষ। তারপরেও লাভ থাকে, কারণ আমরা পাওয়ার জেনারেশন 8 টাকা 50 পয়সা পার কিলোওয়াট আওয়ার, 8 টাকা 50 পয়সা পার কিলোওয়াট আওয়ার। কিন্তু এখন তো ডিপিডিসি কত দাও? 13 টাকার মতো হয়ে গেছে। কত টাকা একটা বাজার দেখছো? যাই হোক, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এই ব্লু ওয়েল সিস্টেম। না, ব্লু ওয়েল তো বলি নাই। ব্লু ওয়েল এখানে ইউজ করা হয় NGEO EL 350, NGEO EL 350 এই SC গ্রেড, এটা SC 40 গ্রেড। SC মানে কি? সোসাইটি অফ অটোমেটিক ইঞ্জিনিয়ার। আর 40 হলো তার ভিসকোসিটি। এটা তো জানো, ভিসকোসিটি মানে হলো এই একটা নির্দিষ্ট অরিফিসের ভিতর দিয়া নির্দিষ্ট তাপমাত্রায় এই তেলটা পাঠাইতে, এই অরিফিসের ভিতর দিয়া তেলটা পাস করতে 40 সেকেন্ড সময় নেই। এটাই তার গ্রেভিং। আমরা এটা এখন ইউজ করি না, অনেক দাম। আমরা মেঘনা পেট্রোলিয়াম থেকে ইউজ করি, সরকারি তেল। এটার দাম হবে 450 টাকা পার কিলো, পার লিটার। আর ওই তেল ছিল 650 টাকা পার লিটার গেল। আর তোমার ঠান্ডা কুলিং সিস্টেমের দুটো লাইন পাইবা। জ্যাকেট ওটা জিজ্ঞেস করবে, জ্যাকেট ওটার লাইন কোনটা? জ্যাকেট ওটা 8 গোলা। তোমার ইয়ার লাইন সবুজ রঙের লাইন, সবুজ। আর যেটা গ্যাসের লাইন হলুদ, দুটো খেতে পারে। হলুদ রঙের লাইন আছে, লাল কালারের লাইন আছে, সবুজ কালারের লাইন আছে। তো ওই কুলিং সিস্টেমে রেডিয়েটর আছে করে ছাদে, রেডিয়েটরের এই মধ্যে একটা সাইকেল, ইঞ্জিন থেকে পানিটা রেডিয়েটরে যাইতেছে, রেডিয়েটর থেকে ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনে ঢুকতেছে। মানে দেখবে ফ্যান আছে, রেডিয়েটরে ফ্যান আছে। ফ্যানটা 1 মেগাওয়াট দিয়ে আগের মেশিন তো 2003-এর মেশিন 1 মেগাওয়াট। আর পরবর্তী যে দুইটা, যে একটা 2008 বা 2017, আর দুটো ইঞ্জিন হলো 2015। 2017, 18, 7 এবং 17 যেগুলো মডার্ন মেশিন আর কি, ওইটার টেম্পারেচারের উপরে ভিত্তি করে অটোমেটিক ইয়ে হয়, এই ফ্যানগুলো চালু এবং বন্ধ হয়। হ্যাঁ, দেখতে পাবো। এটা আমরা কি করি, এটা আমরা এই যে আপনার কুলার এবং জ্যাকেট ওয়াটার লাইন বললাম, এখানে আমরা ডিএম ওয়াটার ইউজ করি, ডিমিনারেলাইজড ওয়াটার। হ্যাঁ, ডিমিনারেলাইজড ওয়াটার, ডিএম ওয়াটার। এই ডিএম ওয়াটারও আমরা সরাসরি ইউজ করি না, এটার সাথে আমরা কোলেন মিশাই। হ্যাঁ, কোলেন দিই। কোলেন কি দেয়? নালকো, NaLCO, নালকো মিশাই ওখানে, যাতে কোনো ময়েশ্চার না হয়, কোনো স্কেল ফরমেশন না হয়। ঠিক আছে, স্কেল ফরমেশন যাতে না হয়। আর স্টার্টিং সিস্টেমে 4টা ব্যাটারি আছে। কিছুতে আবার দেবো 4টা ব্যাটারি প্রত্যেক ইঞ্জিনের সাথে। 4টা ব্যাটারি প্রত্যেকটা হলো 12 ভোল্ট। 4টা ব্যাটারি প্রত্যেকটা 12 ভোল্ট। সিরিজ এবং প্যারালাল কানেকশন করিয়া 4টা ভোল্টেজকে আমরা, 4টা ব্যাটারিকে আমরা 24 ভোল্ট করছি। 4টা ব্যাটারি, ঠিক আছে, এরকম 4টা ব্যাটারি। এরকম 4টা ব্যাটারি, ঠিক আছে। এরকম দেখবা কেমনে কানেকশনটা দিচ্ছি। এরকম কানেকশন দিয়া অবশেষে আমরা এনে 24 ভোল্ট এই কানেকশনটা দেখতে পাবো। আর আছে কি এক্সস্ট সিস্টেম। এই উপরে তোমার একটা রুম আছে, এক্সস্টটা ওই যে অ্যাটমসফিয়ারে না দেয়া, এই যে এক্সস্টটা একটা বড় রুম বানাইছে, ঠিক ইন্ডিয়া। হ্যাঁ, এটা দিছে ছাদে গিয়ে দেখবে রুম আছে, রুমের ভিতরে এক্সস্ট ঢুকাই দিছে। কেন? তোমার শব্দ কমার লাগে। আজিমপুর গার্লস স্কুলে
থেকে কমপ্লেন করছিল যে এর শব্দ লেগে ওরা কাজ করতে পারে না। পরে স্যারেরা অনেকে করে রুম বানায় রুমের ভিতরে তোমার এই শব্দ বানায় লেগে দেখতে পাবো স্যার এগুলো, হ্যাঁ। ব্যাটারি তো স্টার্টিং কিছুই নাই তোমার ব্যাটারি, প্রথম তো তোমার ব্যাটারি লাগবে, ইঞ্জিন স্টার্ট করতে হবে না। পাওয়ার প্ল্যান্টে কি বড় কোনো দুর্ঘটনা ঘটছে কখন? কোথায়? পাওয়ার প্ল্যান্টে? পাওয়ার প্লান্টে? না, আমাদের বড় কোনো দুর্ঘটনা নেই, এই বড় দুর্ঘটনা নেই। আর তোমরা কোনো গ্রাফটা পৌঁছে গেলে যে ডাটা লাগবে না, কন্ট্রোল রুমে এসে যোগাযোগ করো, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে, আমরা এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, হ্যাঁ। স্যার বুয়েট তো নিজেদের পাওয়ার প্ল্যান্টের সক্ষমতা বাড়াচ্ছে স্যার, যেমন 17 সালে নতুন একটা পাওয়ার প্ল্যান্ট অ্যাড করছে, তাই না? আগে তো আমরা তো আগে 1+1+1 3 মেগাওয়াট ছিল, তাই না? পরে আমরা 1 রাখছি ঠিকই, পরে 1 এর জায়গায় করছি 2, আবার 1 এর জায়গায় করছি 2, কত 5 মেগাওয়াট। স্যার যেমন এখন আমাদের ডিপিডিসি থেকে নিতে পারছে, যদি সক্ষমতা নিজেদের আরো বাড়ে তাহলে স্যার ডিপিডিসি লাইন বাদ দিয়ে দেওয়া যায় না? এই গ্যাসের সমস্যা আমাদের তো ঝামেলা থাকেই, গ্যাস পাবো কোথায়? আর ডিজেল তো চালাইতেই পারি না, ডিজেল যদি চালাই পার কিলোওয়াট আওয়ারে 33 টাকা 50 পয়সা করে পাওয়া, পার কিলোওয়াট আওয়ারে 33 টাকা পারবা, কত খরচ কাজে ডিজেল বাবা, হ্যাঁ। ডিজেল করছিল ওই সময়, যে সময় আমরা 8 ইঞ্চি টায়ার থেকে আনলাম, চালাইতে পারি নাই, তখন তাড়াতাড়ি একটা ডিজেল কিনে নিয়ে রাখছি। কিন্তু এতই খরচ যে পার আওয়ারে 216 লিটার ডিজেল লাগে, হ্যাঁ, পার আওয়ার। তাহলে 1 লিটার তেলের দাম কত? 120 না? ডিজেল কত? 35। তাহলে হিসাব করতে কত লাগে? কাজে লাভ, ডিজেল আর চলে না। এখন স্যারের অ্যাডভাইসার বলতেছে যে শুধু পরীক্ষার সময়, তোমাদের পরীক্ষার সময় অনেক সময় সমস্যা হয় না আমাদের, শুধু পরীক্ষার সময় চালু রাখা যায়। এখন তোমরা সবাই